এবছর জেএসসি ও পিইসি পরীক্ষা না নেওয়ার চিন্তা ভাবনা দুই মন্ত্রণালয়ের, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবনা। করোনা সত্ত্বেও গত অর্থবছরে বেড়েছে মাথাপিছু আয়, জিডিপির প্রবৃদ্ধি 5.24%। সিনহা হত্যার সুরতহাল ও ময়না তদন্ত প্রতিবেদনে অমিল, সুষ্ঠু তদন্তে আশাবাদী শিপ্রা সিফাত। শীতলক্ষ্যায় 2 কিশোরের মৃত্যুতে 6 আসামি গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ধাওয়ায় ডুবে প্রাণহানি। নদ নদীর পানি কমে বেড়েছে ভাঙন, ভাদ্র মাসে আরেক দফা বন্যার শঙ্কা, সতর্কীকরণ কেন্দ্রের। বিরতিহীন সংবাদ দুপুরে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। এবছর জেএসসি, জেডিসি এবং পিইসি ইবতেদায়ী সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাব দিয়েছে দুই মন্ত্রণালয়। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। করোনার কারণে গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, স্থগিত হয়ে আছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী নভেম্বর মাসে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হওয়ার কথা। তবে পরীক্ষা হবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী এবং অভিভাবকরা। এ অবস্থায় বেশ কিছু পরিকল্পনা নিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পিইসি এবং জেএসসি পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের স্বল্প সিলেবাসে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে। এর উপরই শিক্ষার্থীদের একটি অংশকে মেধাবৃত্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এরকম বেশ কিছু প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সামনের পরীক্ষাটা না রাখা বা মূল্যায়নের ভিত্তিতে আমরা পরীক্ষা নেওয়া, বা আমাদের আপনারা জানেন যে অটোপাসও একটা সিস্টেম আছে। আমরা এই বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি। গতকাল একটা সামারি পাঠানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উনি দিক নির্দেশনা দিলে আমরা সেভাবে কাজ করব। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হলে সংক্ষিপ্ত সিলেবাসে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়ার প্রস্তাবনা রয়েছে। কিভাবে পরীক্ষা নেব এটির বিষয়ে আমাদের যারা এক্সপার্ট আছেন, আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো আছেন, তাদেরকে আমরা নিয়োজিত রেখেছিলাম এবং তারা তাদের তরফ থেকে আমাদেরকে বিভিন্ন অল্টারনেটিভ অপশন সহ আমাদের কয়েকটি প্রস্তাব দিয়েছেন। আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যেই এগুলো পর্যালোচনা করে এ ব্যাপারে আমরা একটা রূপরেখা চূড়ান্ত করতে পারবো। শিক্ষা প্রতিষ্ঠান খোলার 15 দিনের মধ্যে নেওয়া হবে এইচএসসি পরীক্ষা। সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জেএসসি, জেডিসি এবং পিইসি ইবতেদায়ী সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাবে কি কি কারণ উল্লেখ করা হয়েছে তা জানাতে এবারে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, এই যে প্রস্তাবনা দেয়া হয়েছে, তো পরীক্ষা না নেওয়া হলে শিক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন করা হবে এ ব্যাপারে মন্ত্রণালয় কি বলছে? 6 মাসের কাছাকাছি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এবার যে শিক্ষাপঞ্জির যে সূচি ছিল সেটি পুরোই বলতে গেলে তছনছ হয়ে গিয়েছে, কারণ খুবই অল্প পরিমাণ ক্লাস হয়েছে। ফেব্রুয়ারি মাসে আবার এসএসসি পরীক্ষার জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ছিল, তাই ক্লাস একদম হয়নি বললেই চলে। তো এই অবস্থায় সিলেবাসের বেশিরভাগ অংশই শেষ করা সম্ভব হয়নি, যদিও বা মন্ত্রণালয় থেকে সংসদ টিভি সহ অনলাইনে নানাভাবে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। তবে সেটি খুব বেশি একটি কাজে আসছে না বলে আমাদের যারা শিক্ষা সংশ্লিষ্ট রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তো
এই অবস্থায় কিভাবে পিএসসি অথবা জেএসসি পরীক্ষা নেওয়া হবে সেটির কর্মপন্থা নিরূপণ করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু বিশেষজ্ঞ কমিটি করে দেওয়া হয়েছিল। সেই কমিটির পক্ষ থেকে নানা ধরনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। তার একটি প্রস্তাবনা হচ্ছে জেএসসি এবং পিএসসি পরীক্ষা এবার না নেওয়া হোক। এছাড়াও আরও বেশ কয়েকটি প্রস্তাবনা এই পরীক্ষা দুটির বিষয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে জেএসসি পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে স্বল্প সিলেবাসে নেওয়া হোক, যেমন বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান, এরকম অল্প কয়েকটি বিষয়ের উপরে জেএসসি পরীক্ষা নেওয়া হোক। আর পিএসসি পরীক্ষা না নিয়ে একদম অল্প পরিসরে যতটুকু বাচ্চাদের পড়ানো সম্ভব হয়েছে অথবা সেপ্টেম্বর অক্টোবরে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয় এই সময়ের মধ্যে যতটুকু সিলেবাস পড়ানো হবে তার উপরে ছোট্ট পরিসরে যদি একটি পরীক্ষা নেওয়া হয়, এরকম নানাবিধ প্রস্তাবনা নিয়ে দুই মন্ত্রণালয় এগোচ্ছে। সেই সাথে আরও একটি সংকট রয়েছে যে ডিসেম্বর মাসে আমাদের বার্ষিক পরীক্ষা হওয়ার কথা এবং এই বার্ষিক পরীক্ষার উপরে একজন এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে প্রমোশন পায়। তো সেটির কী হবে সেটির বিষয়েও মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বেশ কয়েকটি প্রস্তাবনা সামনে রেখে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে চিন্তাভাবনা হচ্ছে মন্ত্রণালয়ের যদি সেপ্টেম্বর অথবা অক্টোবরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয় তাহলে ডিসেম্বরে একটি পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে যতটুকু পরীক্ষাগুলো নেওয়ার কথা চিন্তা করা হচ্ছে অল্প পরিসরে বা ছোট করে, সেগুলো কি অনলাইনে নেওয়া হবে নাকি শিক্ষার্থীরা উপস্থিত থেকে পরীক্ষা দিবেন? এ বিষয়ে কি কোনো সিদ্ধান্ত জানা গেছে কি? এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে যতটুকু আমরা জানি যে আসলে এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা অনলাইনে নেওয়ার মতো সক্ষমতা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অথবা আমাদের যে সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে তাদের রয়েছে কিনা সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন রয়েছে। তাই পরীক্ষা যদি হয় শিক্ষার্থীদেরকে সশরীরে যেই সেখানে পরীক্ষা দিতে হবে। আর এ কারণেই কিন্তু পরীক্ষাগুলো বাতিল করা অথবা স্বল্প সিলেবাসে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করছে মন্ত্রণালয়। নইলে কিন্তু অনলাইনেই পরীক্ষা নিয়ে ফেলতো, যেটি আমরা দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো নিচ্ছে। সেই সাথে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এইচএসসি পরীক্ষার বিষয়ে, এইচএসসি পরীক্ষাটি নেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এইচএসসি পরীক্ষার যে সিলেবাস আছে সেই সিলেবাসেই পরীক্ষা হবে। সিলেবাস কমানো অথবা পরীক্ষার বিষয় কমানোর কোনো সুযোগ নেই। আমরা বিভিন্ন সময় দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য আসে যে এইচএসসি পরীক্ষার সিলেবাস কমানো হচ্ছে অথবা পরীক্ষার বিষয় কমানো হচ্ছে, এরকম কোনো সুযোগ নেই বলে স্পষ্টভাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপরেই পরীক্ষা নেওয়া হবে। আর পিএসসি এবং জেএসসি পরীক্ষার বিষয়ে এটি হবে কি হবে না, হলে কিভাবে হবে সেটির বিষয়েও কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে। আর না হলে কিভাবে মূল্যায়ন করা হবে সেটির বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে। খুব স্বল্প সময়ের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবে মন্ত্রণালয়। আর দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা এই প্রস্তাবনাগুলো পাঠিয়েছে, সেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, তারপরে সেটি তারা প্রকাশ করবে। তো বলা চলে যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদেরকে রাখতে হবে। আমাদেরকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে শিক্ষার্থীদেরকে পড়াশোনার সাথেই থাকতে হবে, তাদেরকে এমনটি করলে চলবে না যে পরীক্ষা হবে না পড়াশোনা বাদ দিয়ে দিলাম, এমনটি ভাবলে চলবে না। কারণ পরীক্ষা না হলেও যে কোনো একটি মূল্যায়ন পদ্ধতি হবে এবং যতটুকু দ্রুতই নিশ্চয়ই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং এই এত শিক্ষার্থীরা অনিশ্চয়তা কাটবে। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। চলে যাচ্ছি পরের খবরটিতে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় পুলিশের করা সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনের অসামঞ্জস্যতা দেখা দিয়েছে। তবে মামলার আইনজীবী দাবি করছেন ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে তা দূর হবে। এদিকে সুষ্ঠু তদন্তের বিষয়ে আশাবাদী সিনহার সহযোগী শিপ্রা আর সিফাত। 31 জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। তার দুই সহযোগী শাহিদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার কক্সবাজার আদালত থেকে জামিন পান শিপ্রা দেবনাথ এবং সোমবার মঞ্জুর হয় শাহিদুল ইসলাম সিফাতের জামিন। রাতে কক্সবাজারে গণমাধ্যমে সিনহা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন শিপ্রা ও সিফাত। সত্যি বলতে এতটা আশাবাদী ছিলাম না আমি। এতদিন জেলের ভিতরে থেকে খুব একটা খবরাখবর পাইনি। তো আজকে হোটেলে আসার পর থেকে যেসব নিউজ দেখতে পাচ্ছি তাতে আসলে আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছি। যেই গুজবগুলো আসছে কন্টিনিউয়াসলি, প্লিজ সবাইকে আমি করজোরে রিকোয়েস্ট করছি এই গুজবে কান দিবেন না। যেই প্রপার নিউজটা, অ্যাকচুয়াল যেই নিউজ, সেই নিউজটা আমরাই আপনাদের দেব।
এদিকে সিনহার ময়নাতদন্ত ও পুলিশের করা সুরতহাল প্রতিবেদনের অসামঞ্জস্যতা দেখা দিয়েছে। তার শরীরে 6 স্থানে ক্ষতচিহ্ন, 4টি ফুটো আর গলায় আঘাতের চিহ্ন মিলেছে ময়নাতদন্ত প্রতিবেদনে। সিনহার মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণেই। প্রত্যক্ষদর্শীদের বিবরণও ছিল ভিন্ন। এজ ইউজুয়াল সব প্রসিডিউরগুলো শেষ করেছি, সেই রিপোর্ট আমরা প্রডিউস করে প্রথমে সেটা কোর্টে চলে যাবে এবং তার যে সেকেন্ড কপি আছে, সেকেন্ড কপি আমরা তদন্তকারী কর্মকর্তা যারা আছে তাদের কাছে হস্তান্তর করেছি। সিনহা হত্যাকাণ্ডে তার বোনের দায়ের করা মামলার আইনজীবী জানান, পুলিশের করা সুরতহাল প্রতিবেদনের অসামঞ্জস্যতা এই ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে দূর হবে। আমাদের বক্তব্যের সাথে এমন কোনো বড় ক্ল্যাশ আমরা দেখতেছি না। এখানে আগে যেটা আমরা বলে আসছি অনুরূপভাবে এগুলি প্রতিবাদ হয়েছে, প্রকাশিত হয়েছে। এরই মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে তদন্তকারী সংস্থার কাছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সিনহা হত্যা মামলায় কারাগারে থাকা 4 আসামির নতুন করে 10 দিনের রিমান্ডের আবেদন করেছে র্যাব। সোমবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব জানায়, নতুন করে রিমান্ডের আবেদন করা 4 আসামিকে ইতোমধ্যে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ কর্মকর্তাদের ফাঁস হওয়া ফোনালাপের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলেও জানিয়েছে র্যাব। এছাড়া মেজর সিনহার মৃত্যুর ঘটনার অন্যতম সাক্ষী হিসাবে সিফাত ও শিপ্রাকে জিজ্ঞাসাবাদ করা হবে। 31 জুলাই রাতে চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জেল গেটে। তারা বাহারছড়া তদন্ত কেন্দ্রে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ওই দিন চেকপোস্টে উপস্থিত ছিলেন বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। তারা যে সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তথ্যগুলোকে আরও পরিপূর্ণ এবং সম্পূর্ণভাবে পাওয়ার জন্য আমরা 4 জনকে 10 দিনের রিমান্ড আবেদন করেছি। করোনা সত্ত্বেও গত অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধিতে আশাব্যঞ্জক অর্জন বাংলাদেশের। পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন বলছে, 2019-20 অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে 5.24%। স্থির মূল্যে এর পরিমাণ প্রায় 27,96,000 কোটি টাকা। বিবিএস-এর হিসাবে এই সময়ে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে হয়েছে $2,064। গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা ছিল 8.2%, কিন্তু করোনার কারণে পাল্টে যায় সব হিসাব। উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর পূর্বাভাস ছিল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 2% নেমে আসবে, যদিও দ্বিমত ছিল সরকারের। বিবিএস-এর প্রতিবেদন বলছে, জিডিপিতে কৃষি ও শিল্পের অবদান কিছুটা কমেছে, তবে বেড়েছে সেবা খাতের অবদান। ফরিদপুরে 2,000 কোটি টাকা পাচারের মামলায় 2 ভাই রুবেল বরকতের গ্রেপ্তারের ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে তোলপাড়। গত 7 বছরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা আর জমি দখল করে সম্পদের পাহাড় গড়েন এই 2 ভাই। এর মধ্যে সাজ্জাদ হোসেন বরকত ফরিদপুরে আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক, অপরজন ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল। শহরে এমন কোনো মহল্লা নেই যেখানে তাদের দখল করা জমি নেই। আছে রমরমা পরিবহন ব্যবসা। নিজেরা চড়েন BMW, হেরিয়ারের মতো দামি গাড়িতে। অথচ একসময় তারা দিনে বাস টেম্পো থেকে চাঁদা তুলতেন আর সন্ধ্যায় কাজ করতেন বিএনপি নেতা প্রয়াত চাঁদ খন্দকারের অফিসে। ফরিদপুর সদরের এমপি ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ঘনিষ্ঠতার সুযোগে গত 7 বছরে তারা চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাস করে হয়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক। রাজনৈতিক ক্ষমতা আর অর্থের দাপটে দখল করেন ফরিদপুর প্রেস ক্লাব ও বাস মালিক সমিতি। রুবেল বরকতরা যদি অপরাধী হয়, তাহলে যারা তৈরি করেছিল তাহলে তারা কি? তারাও তো অপরাধী। খন্দকার মোশাররফ হোসেন সাহেব এবং তার কাছের যারা ছিল, এরা যেভাবে আমাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, বা আমি কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডই করতে পারি। আমার প্রকাশনায় প্রকাশিত একটি দৈনিক পত্রিকা, দৈনিক নাগরিকতা পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছিল, ফরিদপুর শহরে সর্বত্রই মাদকের হাট বাজার, এবং তারই ফলশ্রুতিতে তারা এই প্রেস ক্লাবটি দখল করে মূলত তাদের অপরাধ কর্মকাণ্ড যেন কোনো গণমাধ্যমে প্রকাশিত না হয়। রুবেল বরকত 2 ভাই মিলে নিয়ন্ত্রণ করেছেন শহরের বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান।
জেলার সব টেন্ডার নিয়ন্ত্রিত হতো তাদের ইচ্ছে মতো। এসব অবৈধ কাজের যারা প্রতিবাদ করেছেন তারাই হয়েছেন হামলা মামলার শিকার। এই হাইব্রিড যারা তারাই তাদের সঙ্গে ছিল, তারা কাজ করছে, কিন্তু আওয়ামী লীগের কোনো লোককে তারা কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে দেয় নাই, কোনো জায়গায় কোনো কাজকর্ম করতে দেয় নাই বা দলীয় কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেয় নাই। রুবেল বরকতের সহযোগীদের ধরতে ফরিদপুর শহরে চলছে বিশেষ অভিযান। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে শহর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 16 নেতাকর্মীকে। আতঙ্কে রয়েছেন বেশিরভাগ নেতাকর্মী। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ওনার বাড়িতে হামলা হয় এবং আসলে সেই হামলা সংক্রান্ত একটি মামলা সুবল চন্দ্র সাহা বাদী করেন। বরকতের বিরুদ্ধে মামলা হয়েছে 11টি এবং রুবেলের বিরুদ্ধে মামলা আছে 10টি। যে অস্ত্র মামলা হয়েছিল বরকত এবং রুবেলের বিরুদ্ধে, সেই মামলাটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে, আর বাকি মামলাগুলো তদন্তাধীন আছে। আলোচিত এই রুবেল বরকতের মামা যুদ্ধ অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাহিদ হোসেন খোকন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা কবলিত প্রায় সব এলাকা থেকে পানি কমলেও দীর্ঘদিন পানিবন্দী থাকায় দুর্ভোগ এখন চরমে। তার সাথে নতুন করে যোগ হয়েছে যমুনা, পদ্মা, মেঘনা সহ বড় নদ নদীগুলোতে তীব্র নদী ভাঙন। দিশেহারা বানভাসীরা। টাঙ্গাইলে সব নদ নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সমতলে থেকে পানি নেমে গেলেও জেলার বাসাইল, মির্জাপুর ও কালিহাতী উপজেলার বেশ কিছু অঞ্চল এখনও বন্যার পানিতে নিমজ্জিত। দীর্ঘদিন পানিবন্দী থাকায় চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। রাজবাড়িতে কমছে পদ্মা নদীর পানি, তবে এখনও চরাঞ্চলের অনেক পরিবার পানিবন্দী রয়েছে, যে কারণে দুর্ভোগ কমেনি ওইসব এলাকার পানিবন্দী মানুষদের। এদিকে লক্ষ্মীপুরে মেঘনার পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। এক সপ্তাহে বসতভিটা ছেড়েছেন 500 পরিবার। হুমকির মুখে মাতব্বর নগর তীর রক্ষা বাঁধ। এছাড়া রামগতি ও কমলনগর অন্তত 10টি এলাকায় নতুন করে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। মানুষের মাছ, ধান, রাস্তা, রোড সবগুলা খারাপ হয়ে গেছে। এখন আবার এই এখন আবার এই রাস্তা এবং জোয়ার, জালাসান্দি যা কিছু আছিল সব কিছু শেষ। কিন্তু আজ পর্যন্ত কোনো চেয়ারম্যান মেম্বার বা উপজেলা চেয়ারম্যান বা চেয়ারম্যান বা কোনো প্রশাসন আমরা আজ পর্যন্ত দেখিনি। 1 মাসের বেশি হয়েছে পানি উঠছে, পারাইতে গাও মা হয়ে গেছে গা। সরকারি জায়গায় থাকি আমরা কোনটাই পাই না। আমাদের বাড়ি ঘর সব জায়গায় পানি, রাস্তা, বাজার। অনেক মানুষ যে স্কুলে আশ্রয় নিছে এই বোঝায় এলাকার মানুষ। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের সংঘর্ষের সময় ধাওয়ায় পানিতে ডুবে 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এজাহারভুক্ত 6 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে বন্দর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গতরাতে নিহত জিসানের বাবা কাজিম উদ্দিন বাদী হয়ে 20 জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা করেন। নিহতদের স্বজনের অভিযোগ, সোমবার বিকালে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের ধাওয়া খেয়ে শীতলক্ষা নদীতে ঝাঁপ দেয় 4 বন্ধু। এরপর 2 জন সাঁতরে তীরে উঠতে পারলেও জিসান ও মিহাদ নিখোঁজ হয়। পরে রাত 11:30টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। নিহত মিহাদ বন্দর এলাকার কদম রসুল কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। তার বাবার নাম নাজিম উদ্দিন খান। আর জিসান বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। তার বাবা বন্দর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন। সবাই জানে আমার পোলায় বাড়িতে পারে না, ঘরতে পারে না। আমার পোলায় আমি কি চাই, আমার পোলারে যারা মারছে এক সুস্থ বিচার চাই, কিন্তু আমার বোন পুতে আমার পোলারে মারে না। আমার বোন পুতে মার খাইছে। আমার একটা মাত্র সন্তান, আমার আর কোনো সন্তান নাই। আমি একসময় আপনাদের সাথে কাজ করছি, আমার ছেলেরা হত্যা করে নাই। আমি ন্যায় বিচার চাই। এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এজাহারভুক্ত 6 আসামিকে কখন কোন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগে যে 2 জনকে আটক করা হয়েছিল তারা জিজ্ঞাসাবাদে কি ধরনের তথ্য দিয়েছে? দেখুন, গতকালকে রাতে যখন মরদেহ দুটি উদ্ধার করা হয় তারপর থেকেই কিন্তু নদীবন্দর থানা পুলিশ তারা কিন্তু অভিযান চালিয়ে এখনো পর্যন্ত মোট 6 জনকে আটক করেছে। তার মধ্যে প্রথম এজাহার নামে যে 4 জন আসামি ছিলেন সেই 4 জন সহ 6 জনকে আটক করা হয়েছে। তাদেরকে কিন্তু ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে এবং 6 জনকে 10 দিনের করে রিমান্ড চাওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যা জানিয়েছেন পুলিশ এটি গণমাধ্যমকে জানাতে চায় না, তবে পুলিশ যেটি বলছে যে কিশোর গ্যাংয়ের যে বিষয়টি বারবার আসছে, ইস্পাহানি এলাকা নামক এখানে একটি এলাকা রয়েছে,
রয়েছে সেই এলাকাতেই বা সেই এলাকার আশেপাশে 4 থেকে 5টি কিশোর গ্যাং রয়েছে বা কিশোর দলের সদস্য রয়েছে। তারা কিন্তু বিভিন্ন রকমের মাদক থেকে শুরু করে ছিনতাই থেকে শুরু করে নানা রকমের অপকর্ম তারা কিন্তু চালিয়েছে। এমনটি কিন্তু ইস্পাহানি এলাকার যারা বাসিন্দা রয়েছেন, স্থানীয় রয়েছেন, তারা কিন্তু এমনটি বলছেন। তারা জানাচ্ছেন যে প্রায় প্রত্যেক দিনে কিছু না কিছু দুর্ঘটনা কিন্তু সেখানে ঘটে। কিশোর গ্যাংয়ের যে সকল সদস্য রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় মারামারি করে থাকেন, বিভিন্ন ইস্যু নিয়ে তারা মারামারি করে থাকেন। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে এই নদীবন্দর এলাকাতে ইস্পাহানি এলাকার পাশে কিন্তু বেশ কয়েকটি সক্রিয় চক্র রয়েছে যারা কিন্তু মাদক থেকে শুরু করে নানা রকম অপকর্মের সঙ্গে জড়িত। এখানে একটি বিষয় খুবই স্পষ্ট করে বলা যে স্থানীয়রা কিন্তু বলছেন মাদকের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু বিভিন্নভাবে এই কিশোর বয়সী যে সকল ছেলেরা রয়েছে বা তরুণ যারা রয়েছে তাদেরকে কিন্তু নানাভাবে তারা ব্যবহার করছেন এবং তাদেরকে ব্যবহার করে নানা রকম অপকর্মের সঙ্গে তারা কিন্তু জড়াতে বাধ্য হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর স্পষ্ট বক্তব্য হচ্ছে তারা যে দাবি করছে যে সকল কিশোর গ্যাং এখানে রয়েছে বা যেটিকে কিশোর গ্যাং বলা হচ্ছে তারা হয়তো একেবারে সংগঠিতভাবে নেই, কিন্তু তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন রকমের অপকর্ম তারা কিন্তু করছে। এখানে একটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ঢাকাতে যেমনটি একসময় দেখতাম যে রাজধানী কেন্দ্রিক বিভিন্ন উঠতি বয়সী ছেলেরা তারা কিন্তু বিভিন্ন রকমের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। এইখানে ঠিক সংগঠিতভাবে ঠিক তেমনটি না হলেও বিচ্ছিন্নভাবে তাদেরকে কিন্তু বিভিন্ন গ্রুপ রয়েছে। এবং এখানে আমি যতটুকু সকাল থেকে জানতে পেরেছি যে সব মিলে 4 থেকে 5টি গ্রুপ রয়েছে। তাদের যদি গ্রুপগুলোর কোনো নাম নেই কিন্তু তারা কিন্তু নানা রকমের অপরাধের সঙ্গে জড়িত। এবং যে 6 জনকে আসলে এখন পর্যন্ত আটক করা হয়েছে, গতকালকে যেই ধাওয়ার ঘটনাটি ঘটেছে, ধাওয়ার পরেই প্রায় 5 থেকে 6 জন কিন্তু নদীতে ঝাঁপ দিয়েছেন, তার মধ্যে 2 জন মারা গেছেন। এই ধাওয়াটি যারা দিয়েছেন তাদেরই কিন্তু 6 জনকে আটক করা হয়েছে এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বলছেন এদের মধ্যে কি কারণে এই ধাওয়া এবং মৃত্যুর ঘটনা ঘটেছে সে বিষয়ে যে 2 জন বেঁচে গেছেন বা নিহতের পরিবারের সদস্যরা কিছু জানিয়েছে কিনা? দেখুন, যারা বেঁচে গেছেন তাদের সঙ্গে আমি যোগাযোগের চেষ্টা করেছিলাম, তাদেরকে কিন্তু কোনোভাবে যোগাযোগ করা যায়নি। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে বাড়িতে যেতে দিয়েছেন। এখানে একটি বিষয় হচ্ছে যে কী কারণে করা হয়েছে, এখানে বিষয় হচ্ছে যে জিসান নামে যে ছেলেটি মারা গেছে তারই কিন্তু খালাতো ভাইকে প্রথম আসামি করে কিন্তু এজাহার করা হয়েছে, মামলা করা হয়েছে। সে প্রথম আসামি যে খালাতো ভাই তিনি কিন্তু ইতিমধ্যে আটক রয়েছে। এখানে বাদী যিনি মামলাটি করেছেন তিনি কিন্তু তার যে মামলা সেখানে উল্লেখ করেছেন জমি সংক্রান্ত বিষয়ে তার ছেলেকে হত্যা করা হতে পারে। কিন্তু স্থানীয় যারা রয়েছেন এবং যে এলাকাটিতে ঘটনাটা ঘটে যাদের সামনে ঘটনাটি ঘটেছে তারা কিন্তু জানিয়েছেন যে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের কারণে কিন্তু মূল ঘটনাটি ঘটেছে। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। মাদ্রাসার ছাত্র থেকে সেলুন কর্মী, তারপর বন্ধুদের মাধ্যমে হয়ে উঠেছেন মোবাইল অ্যাপ টিকটকের তারকা। নাম ইয়াসিন আরাফাত অপু। ভক্ত অনুসারীদের কাছে অপু ভাই। তবে এক প্রকৌশলী সহ কয়েকজনকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে নোয়াখালীর এই তরুণ। টিকটকে আসক্ত অপুর ভক্ত অনুসারীরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য নজরদারি বাড়িয়েছে পুলিশ। প্রয়োজনে প্রিয়জন বানায়, তারা বিশেষ চেয়েও বিষাক্ত। ইয়াসিন আরাফাত অপু সোনাইমুড়ি পৌরসভার কৌশলার বাগে নানা বাড়িতে বড় হওয়া অপু পড়াশোনা করতেন স্থানীয় কওমি মাদ্রাসায়। অর্থের অভাবে 10ম শ্রেণীর পর আর পড়তে পারেননি। কিছুদিন মোবাইল, টেলিভিশন ও কম্পিউটার মেরামতের কাজ শিখেন। এরপর চাকরি নেন সেলুনে। সেখানেই বন্ধুদের মাধ্যমে মোবাইল অ্যাপ টিকটক সম্পর্কে জানা। এরপর থেকে ভিনদেশি চুলের স্টাইলে ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করে পেয়ে যান তারকা খ্যাতি। বদলাতে থাকে তার চলাফেরা, গড়ে তোলেন কিশোর গ্যাং। স্থানীয়রা জানায় 2 বছরে অনেক কিশোর তরুণ অপুর ভক্ত অনুসারী হয়ে উঠেছে। আমরা 4-5 জনই কাটিং দিছি, অপুর ভক্ত এগুলো সব দিছি, সুন্দর দেখা যায়। তো এই ঢাকা থেকে হাইস নিয়ে আইতো, টিকটক অফিস থেকে লোক আইতো, ওর সাথে ছবি আইতো, টাকা নিয়ে গেছে এই আর কি। সে আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় টিকটক করতো। অপুর ছোট ভাই জানায় অন্য এলাকার কয়েকটি টিকটক গ্রুপের সদস্য অপুকে মারধরের ভিডিও আপলোড করে জনপ্রিয় হওয়ার চেষ্টা চালায়। স্টার হওয়া থেকে ওরা অনেকবার মারার লাগে আইছি, মানি হুদা দেবে, মারলে ওরা ওদের কথা ওরা বাইরে লইব। এই কারণে নোয়াখালীর যেসব সেলুনে কাজ করতেন অপু সেগুলোর মালিকরা জানান যুব সমাজকে ভিনদেশি সংস্কৃতি থেকে রক্ষায় এ ধরনের অ্যাপসের ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি। এই টিকটক, লাইকি, প্রয়োজনে ফেসবুক, এগুলো সরকারের কাছে একটা অনুরোধ, এগুলো ব্যান করে দেওয়া হোক অথবা আরও রেস্ট্রিক্টেড করা হোক। জেলা পুলিশ সুপার জানান টিকটকে আসক্ত অপুর ভক্ত অনুসারীরা যাতে কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সতর্ক রয়েছে পুলিশ। তাকে যারা অনুসরণ করে, তাকে যারা ফলো করে,
তারা যাতে কোনো উচ্ছৃঙ্খল আচরণ করতে না পারে সেই ব্যাপারে আমরা তাদেরকে নজরদারিতে রাখছি, বিশেষ করে যুবক শ্রেণী। গত 2 আগস্ট উত্তরায় টিকটক ভিডিও বানানোর সময় এক প্রকৌশলী সহ 3 জনকে পিটিয়ে আহত করে অপু। এ ঘটনায় অপু ও তার সহযোগী নাজমুলকে গ্রেপ্তার করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের এএসআই দলিল উদ্দিন বিশ্বাস মারা গেছেন। তিনি ঝিনাইদহ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনায় পুলিশের 66 জন সদস্য মারা গেছেন। পুলিশ সদর দপ্তর জানায়, করোনা আক্রান্ত হয়ে দলিল উদ্দিন 25 জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে সোমবার রাতে মারা যান এএসআই দলিল উদ্দিন বিশ্বাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 58 বছর। এক সপ্তাহে চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 7 টাকা। খুচরা ব্যবসায়ীরা এজন্য মিল মালিকদের দুষছেন। তারা অজুহাত দেখাচ্ছেন বন্যা, অতিবৃষ্টি ও ধানের দাম বাড়ার প্রভাব। এদিকে বাজার সামলাতে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাইকারি চালের আড়ত সবসময় এ বাজার জমজমাট থাকলেও এখন অনেকটাই ফাঁকা। বাজার ঘুরে দেখা যায় মোটা চাল বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকায়, মিনিকেট 51 থেকে 58 টাকা, পাইজাম 40 থেকে 45, বিয়ার 28 43 থেকে 45, নাজির শাইল 53 থেকে 60, বাসমতি 60 থেকে 62 টাকা, চিনিগুড়া 82 থেকে 90 টাকায়। ঈদের পর চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 7 টাকা পর্যন্ত। পাড়ার দোকানে অনেক বেশি, যার কারণে হোলসেল মার্কেটে আসছি। তো হোলসেল মার্কেটে দেখি প্রায় 100 টাকার মতো বস্তায় বাড়তি। নাজিরের দাম বাড়তি, তখন আমি চলে আসলাম আর কি আপনার 28 চাল কিনতে। তো 28 চালের দামও বাড়তি দেখলাম। মিলাররা বলতেছে আমরা ধান পাইতেছি না, তো সে কাজে ধানের দাম বেশি। তো ধান যদি অ্যাভেলেবল পাওয়া যায় তো চাইলেও অ্যাভেলেবল হইব, বাজারে একটু কমার সম্ভাবনা আছে। মিল মালিকদের দাবি ধানের দাম বেশি, তাই চালের দামও চড়া। পাশাপাশি বন্যা ও বৃষ্টির কারণে সব মিল চালু করা যাচ্ছে না। এতে চাল সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। ধানের দাম বাড়ার কারণে চালের দাম তো বাড়েই, তাছাড়াও বিগত 15-20 দিন ধরে বর্ষা থাকায় হাস্কিং কোনো মিল চাল তৈরি করতে পারছে না। 500-550 অটো থাকলেও অ্যাক্টিভ 300-350 বেশি মিল এখন নিয়মিত চলে না, যে কারণে চালের সাপ্লাই একটু কম হওয়ার কারণে চালের দাম বাড়ছে। তবে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের দাবি, চালের দাম এমন কিছু বাড়েনি। বাজার নিয়ন্ত্রণে প্রস্তুতি রয়েছে সরকারের। বন্যার কারণে বা অতিবৃষ্টির কারণে সাপ্লাই একটু বাড়তে পারে, কিন্তু এমন কিছু বাড়েনি। চাউলের দাম আমাদের পুরা মনিটরিং আছে, আমাদের আছে, বাণিজ্য মন্ত্রণালয়ে আছে। কতখানি আমদানি করবো সেটা আমরা পর্যবেক্ষণ করতেছি। 2017-18 সালে প্রয়োজনের চেয়ে বেশি চাল আমদানি করায় পরের বছরগুলোতে ক্ষতির মুখে পড়েন কৃষকরা। সেটি যাতে না হয় সেজন্য আমদানির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। প্রতি বছর পূজা অর্চনা ও আনন্দ আয়োজনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ জন্মাষ্টমী উদযাপন করলেও এবার করোনার কারণে বাতিল করা হয় শোভাযাত্রা, সমাবেশ সহ বেশিরভাগ আয়োজন। সনাতন শাস্ত্রমতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। দুষ্টের দমন আর শিষ্টের পালনের লক্ষ্য নিয়ে পৃথিবীকে পাপমুক্ত করতে আবির্ভাব হয় কৃষ্ণের। প্রতি বছর পূজা অর্চনার পাশাপাশি বড় আকারের শোভাযাত্রা, সমাবেশ ও নানা আনন্দ আয়োজনে উদযাপিত হয় জন্মাষ্টমী। থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানও। তবে এবার পরিস্থিতি ভিন্ন। করোনা মহামারীর কারণে বাকি সবকিছুর মতো সীমিত হয়েছে জন্মাষ্টমীর আয়োজনও। শোভাযাত্রা, আলোকসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা না করে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয়েছে পূজা ও অন্যান্য শাস্ত্রীয় অনুষ্ঠান। হিন্দু সম্প্রদায়ের ধর্মগুরুরা জানান, পৃথিবীতে পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়, তখন সেই অপশক্তিকে দমন করে মানবজাতিকে রক্ষা এবং শুভ শক্তির প্রতিষ্ঠার জন্যই জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ। পৃথিবী ভারাক্রান্ত হয়ে গিয়েছিল, তখন ভগবান স্বয়ং অবতার হয়ে তিনি এসেছিলেন এবং দেবকীর গর্ভে কংসের কারাগারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিশ্ব শান্তির স্বার্থে আমরা সকলে মিলে একত্রিত হয়ে
এই ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানাচ্ছি এই দুর্দশা যেন খুব শীঘ্রই যেন নিষ্পত্তি হয়ে যায়। জন্মাষ্টমী উৎসব আয়োজনের অর্থ দিয়ে হতদরিদ্র নিম্ন মধ্যবিত্ত অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। সারা বিশ্বের মঙ্গল কামনায় 700 কোটির উপরে লোক সংখ্যা সারা বিশ্ব ধর্ম বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে সকলের মঙ্গলের জন্য এই পাঠ করা। 125 বছর পৃথিবীতে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সকল সম্প্রদায় তিনি এই শান্তির বাণী এই মানব সমাজের জন্য তিনি প্রচার করেছেন এবং তিনি দুষ্কৃত দমন করেছেন। জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে মন্দিরে মন্দিরে ভিড় করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। করোনা আক্রান্তদের সুস্থতার পাশাপাশি এই মহামারী থেকে পুরো বিশ্বের মুক্তি প্রার্থনাও করা হয়। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে প্রায় 68% ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বন্ধের ঝুঁকিতে। গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস বলছে এ খাতের মাত্র 16% উদ্যোক্তা ব্যবসা চালাতে সক্ষম। তাই এ খাতকে বাঁচাতে ঋণ সহায়তার পাশাপাশি বিভিন্ন সুবিধা দেওয়ার দাবি উদ্যোক্তাদের। শিল্পমন্ত্রী বলছেন এসএমই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্যোক্তাদের সহায়তা করা হচ্ছে। এই মুহূর্তে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে চলছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বেসরকারি ল্যাব, ঢাকাস্থ একটি বেসরকারি ল্যাব সংযুক্ত হয়েছে, সেটা হলো মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড, মিরপুর ব্রাঞ্চ। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,317টি, পরীক্ষা হয়েছে 14,820টি নমুনা, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,27,988টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত 2,996 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 2,63,503 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 20.22%, এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.46%। এখানে আরেকটি সামারি রিপোর্ট বা সংক্ষিপ্ত রিপোর্ট আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ কোভিড-19 মরবিডিটি অ্যান্ড মর্টালিটি উইকলি আপডেট। এই আপডেট অনুযায়ী 10 আগস্ট পর্যন্ত বাংলাদেশের যেগুলো আক্রান্ত শনাক্ত হয়েছে ডিভিশন বিভাগ অনুযায়ী যে শতকরা হার আক্রান্ত শনাক্তের, সেই তথ্যটি আমি উপস্থাপন করছি। ঢাকা বিভাগে 64.7%, চট্টগ্রাম 14.4%, রাজশাহী 5.5%, খুলনা 5.1%, সিলেট 3.2%, রংপুর 2.7%, বরিশাল 2.5% এবং ময়মনসিংহ ডিভিশনে 1.9% আক্রান্ত শনাক্ত হয়েছে 10 আগস্ট পর্যন্ত। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,535 জন, এবং এ পর্যন্ত সুস্থ 1,51,972 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.67%। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন 3,471 জন। শনাক্ত বিবেচনায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন যারা, তাদের মধ্যে পুরুষ 28 জন, নারী 5 জন, এবং এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,749 জন, শতাংশ বিবেচনায় 79.20%, এবং নারী 722 জন, 20.80%। বয়স বিভাজনে 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন, বয়স বিভাজনে তাদের সংখ্যা 11 থেকে 20 বছর 1 জন, 31 থেকে 40 বছর 5 জন, 41 থেকে 50 বছর 2 জন, 51 থেকে 60 বছর 5 জন, 61 থেকে 70 বছরের 14 জন, 71 থেকে 80 বছর 3 জন, এবং 81 থেকে 90 বছরের 3 জন। এ পর্যন্ত বয়স বিবেচনায় মৃতের সংখ্যা এবং শতকরা হার 0 থেকে 10 বছরের 19 জন, 0.55%, 11 থেকে 20 বছর 34 জন, 0.98%, 21 থেকে 30 বছর 90 জন, 2.59%, 31 থেকে 40 বছর 224 জন, 6.45%, 41 থেকে 50 476 জন, 13.71%,
51 থেকে 60 বছর 986 জন 28.41%, এবং 60-এর অধিক বয়সে 1642 জন 47.31%। বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা: ঢাকা বিভাগ গত 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা: ঢাকা বিভাগ 15 জন, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে 5 জন করে, রংপুর বিভাগ 4 জন, খুলনা বিভাগ 3 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা: ঢাকা বিভাগ 1654 জন, চট্টগ্রাম বিভাগ 816 জন, রাজশাহী 226 জন, খুলনা 268 জন, বরিশাল 134 জন, সিলেট 158 জন, রংপুর 139 জন এবং ময়মনসিংহ বিভাগে 76 জন। চব্বিশ ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 30 জন এবং বাড়িতে 3 জন। হাসপাতালের তথ্য: ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 2127 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছে 202 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 235 জন এবং চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 17 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1759 জন। সারা দেশে অন্যান্য হাসপাতালে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 94 জন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে। অনলাইন ক্লাসের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের মোবাইল ফোন দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেই সাথে ইন্টারনেট ডেটার খরচ কমানোর চেষ্টাও করছে তারা। এজন্য 25 আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে তালিকা পাঠানোর জন্য বলেছে কমিশন। করোনার কারণে গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই অবস্থায় বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নিচ্ছে। তবে আর্থিক অসচ্ছলতায় স্মার্টফোন না থাকার কারণে ক্লাসে অংশ নিতে পারছে না অনেক শিক্ষার্থী। সেই সাথে নেটওয়ার্কের সমস্যাও রয়েছে বলে অভিযোগ তাদের। আমরা প্রত্যাশা করি, দাবি জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি এবং সরকার যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমাদের ইন্টারনেট ব্যবহার করার যে ডিভাইস সেটি দেওয়ার তারা ব্যবস্থা করবে এবং ডাটা প্যাকেজের জন্য আমাদের মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করবে। অনলাইন ক্লাসের জন্য অসচ্ছল শিক্ষার্থীদেরকে সামর্থ্য অনুযায়ী সহায়তা করা হবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কমিশন একসাথে কাজ করবে। জানতে চেয়েছি যে এই ধরনের ছাত্র সংখ্যা কত। প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা চিঠি দিয়েছি। আমরা বলেছি যে অগাস্টের 25 তারিখের মধ্যে আমাদেরকে যেন এই ধরনের একটি লিস্ট পাঠানো হয়, সেটার উপর বেসিস করে তখন আমরা সিদ্ধান্ত নিব যে তাদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারি। শিক্ষকরা বলছেন এতে শিক্ষার্থীদের উপকার হবে, সেই সাথে দূর হবে নেটওয়ার্ক জটিলতাও। তবে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে একটু অসুবিধা হবে, সেটাও আমরা মনে করি যে স্মার্টফোনের মাধ্যমে আমরা যার বিশেষ করে সায়েন্স ফ্যাকাল্টির ছাত্রদের জন্য একটু অসুবিধা, তো সেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা করতে পারবো পর্যায়ক্রমে। আমরা হয়তো আমাদের ABC 3টা সেকশন আছে, সেখান থেকে আমরা 3টা সেকশনকে 6টা সেকশন করব। অসচ্ছল শিক্ষার্থীদের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় বিশ্বে করোনায় মারা গেছে 4000-এর বেশি মানুষ, নতুন শনাক্ত 2,05,000। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 7,37,000। আক্রান্তের সংখ্যা 2,02,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে এই সপ্তাহে কিছুটা কমেছে সংক্রমণের হার ও মৃত্যু। তবে ভারতে একদিনে শনাক্ত হয়েছে 1,00,000 নতুন রোগী। ভারতে প্রায় প্রতিদিনই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। 24 ঘন্টায় মারা গেছে 887 জন, নতুন শনাক্তের সংখ্যা 53,000। সবচেয়ে বেশি ভয়াবহতা মহারাষ্ট্রে। করোনা পরীক্ষার দিক থেকে যুক্তরাষ্ট্রের পর ভারত দ্বিতীয় অবস্থানে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনও প্রথম দফা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে দেখা দিয়েছে দ্বিতীয় দফা সংক্রমণ।
যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে 537 জনের, নতুন শনাক্ত 48,000। সংক্রমণ রুখতে বিদেশে করোনায় আক্রান্ত মার্কিন নাগরিকদের দেশে ফিরতে না দেওয়ার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ব্রাজিলে 24 ঘন্টায় 721 জনের মৃত্যুর পাশাপাশি 21,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। মেক্সিকোতে নতুন 705 মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা 53,000 ছাড়িয়েছে। কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও 18 আগস্ট পর্যন্ত করোনা নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে হংকং। 3 মাসের নিষেধাজ্ঞার পর রেস্তোরাঁ খোলার অনুমতি দিয়েছে পাকিস্তান, তবে জারি থাকছে সামাজিক দূরত্ব মানার বিধিনিষেধ। এদিকে টিকা ছাড়াই করোনা ভাইরাস মহামারী নিয়ন্ত্রণ সম্ভব বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস। জেনেভায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, সব দেশের সরকার যদি কঠোরভাবে কমিউনিটি সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে তাহলেই মহামারী ঠেকানো সম্ভব। এদিকে সাধারণ সর্দি কাশির মতো করোনা ভাইরাসও শিশুদের মাধ্যমে দ্রুত ছড়াচ্ছে বলে ধারণা করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বর্তমানে বিশ্বে প্রায় 64 লাখ মানুষ করোনার চিকিৎসা নিচ্ছেন। সোমবার ভ্যাকসিন ছাড়াই সুস্থ হয়েছেন 2.25 লাখ মানুষ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে দিল্লির একটি সামরিক হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে এই তথ্য জানানো হয়। সোমবার দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে প্রণব মুখার্জির মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। রোববার সাবেক এই রাষ্ট্রপতির করোনা ভাইরাস পরীক্ষায় ফল পজিটিভ আসে। প্রণব মুখার্জি নিজেই এক টুইট বার্তায় করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানান। পাশাপাশি গত কয়েকদিনে তার সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে যাওয়ার অনুরোধ জানান তিনি। তাদের করোনা পরীক্ষা করানোর অনুরোধও জানান প্রণব মুখার্জি। লেবাননের বৈরুতে এখন শুধু মৃত্যুর গল্প। তবে ফায়ার ফাইটার সাহার ফারেসের মৃত্যুর শোক স্পর্শ করেছে অনেককেই। বিস্ফোরণের পর তিনিই প্রথম ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার কাজে গিয়ে প্রাণ দিতে হয়েছে তাকে। তার শোক ভুলতে পারছে না পরিবার। কফিন ঘিরে বিয়ের বাদ্যবাজনায় ব্যান্ড দল, ভুল হতে পারে উদযাপন ভেবে, কিন্তু পুরো আয়োজন জুড়েই শোকের আবহ। 2021 সালে বিয়ের কথা ছিল ফায়ার ফাইটার সাহার ফারেসের, কিন্তু বৈরুত বিস্ফোরণে মৃত্যু হয় তার। তাই 6 আগস্ট সাহার ফারেসের শেষকৃত্যেও দেখা গেল বিয়ের আয়োজনের আবহ। আমার মেয়েকে এমন সময় চলে যেতে হলো যখন তার জন্য সুন্দর একটা মুহূর্ত অপেক্ষা করছিল। আমি কি করতে পারি? যাদের কারণে তার মৃত্যু হয়েছে তাদের কখনোই মাফ করব না। বিস্ফোরণের সময় প্রথম ঘটনাস্থলে পৌঁছান সাহার ফারেস। সেদিনই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় তার মরদেহ। এই অকাল মৃত্যু মানতে পারছেন না পরিবার। সাহা আর কখনোই আমাদের কাছে ফিরে আসবে না। আমরা আর কখনো তাকে দেখতে পারবো না। অন্তত একবার তাকে দেখতে চাই। শেষবারের মতো বিদায় জানাতে চাই। ঘটনার জন্য সরকারের অব্যবস্থাপনা আর গাফলতিকে দায়ী করে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে সাহার ফারেসের পরিবার। তাকে হত্যা করা হয়েছে, তার স্বপ্ন আর ভবিষ্যৎকে খুন করা হয়েছে, কিন্তু সরকারের গাফিলতি আর দুর্নীতির কারণে সে আজ আমাদের মাঝে নেই। সাহা দেশের জন্য কাজ করেছে, দেশের জন্য জীবন দিয়েছে। 4 আগস্ট বৈরুত বন্দরে বিস্ফোরণ ঘটে। এতে সাহার ফারেস ছাড়াও প্রাণ দিতে হয় 9 ফায়ার ফাইটারকে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আয়োজন করে নিজেদের দেশে ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে 3টি ওয়ানডে ও 3টি টি-20 সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশের। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট নিশ্চিত করেছেন, বাংলাদেশ সহ অন্তত 4টি দেশ শিগগিরই যাবে নিউজিল্যান্ড সফরে। সংবাদের মাধ্যমে তিনি বলেছেন,
নিউজিল্যান্ডে পরিস্থিতির অভাবনীয় উন্নতি হচ্ছে। ফোনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সফরের কথা নিশ্চিত করেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশও আসবে। সব মিলে ৩৭ দিনের আন্তর্জাতিক ক্রিকেট চলবে। সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত সফরসূচি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি ডেভিড হোয়াইট। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে মিলেছে অনুমতি। খেলা ফেরানোর বিষয়ে দেয়া হয়েছে গাইডলাইন। সেটা মেনেই এগোতে হবে সব ফেডারেশনকে। করোনা সতর্কতায় ১৬ মার্চ থেকে দেশে সব ধরনের খেলাধুলা বন্ধ। তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে খেলোয়াড় ফেডারেশন। প্রায় ৫ মাস কেটে গেছে। অবশেষে মাঠে খেলা ফেরার অনুমতি মিলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে গত মাসে অনুমতি চেয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। অবশেষে মিলেছে সবুজ সংকেত। সীমিত পরিসরে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের কাছে একটি বিষয় এসেছে। তারা বলেছে যেহেতু সব কিছু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে, কারণ কোভিড-19-এর যেহেতু একটু নিম্নমুখী রয়েছে এখন, তো সেই কারণে আমরা সীমিত আকারে নিম্নোক্ত কিছু শর্ত তারা দিয়েছেন। তো সেই আলোকে আমরা প্রশিক্ষণ কার্যক্রম এবং খেলাধুলা সীমিত আকারে আমরা চালু করতে পারি। মাঠে অনুশীলন ও খেলা ফেরাতে 10টি শর্ত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিতে মাস্ক, গ্লাভস ব্যবহার নিশ্চিত করতে বলেছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনে করোনা পরীক্ষার নির্দেশনা রয়েছে। খাদ্যাভ্যাস থেকে শুরু করে দৈনন্দিন কাজে স্বাস্থ্যবিধি মেনে চলা আর লক্ষণ দেখা দিলে আইসোলেশনে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাঠে দর্শক উপস্থিতিরও সুযোগ থাকছে, তবে থাকতে হবে 1 মিটার দূরত্বে। যেহেতু এটি এখনও বিদ্যমান রয়েছে এই ভাইরাসটি, তো সেই আলোকে সব কিছু নিয়ম বিধিমালাগুলো মেনে তারা যেন সকল কার্যক্রমগুলো পরিচালনা করে। ক্রিকেটে এরই মধ্যে ব্যক্তিগত অনুশীলন কার্যক্রম শুরু হয়েছে। ফুটবল, হকির ক্যাম্পও শুরু হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর দেশের ক্রীড়াঙ্গন আবারও স্বরূপে ফেরার অপেক্ষায়। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়া সব ফুটবলারের আবারও করোনা টেস্ট করানো হয়েছে। গাজীপুরের আবাসিক ক্যাম্পে থাকা সদস্যদের নমুনা সেখান থেকেই সংগ্রহ করেছে 2 প্রতিষ্ঠান। বুধ কিংবা বৃহস্পতিবার রিপোর্ট পাওয়া যাবে। এরপর পরবর্তী করণীয় ঠিক করবে বাফুফে। 2 টেস্টে নেগেটিভ ফুটবলারদের নিয়েই চলবে ক্যাম্পের কার্যক্রম। গেল কদিনে করোনা টেস্ট আর পজিটিভের খবরে খোলসবন্দি জাতীয় দলের মাঠের কার্যক্রম। গাজীপুরে আবাসিক ক্যাম্পে থমথমে পরিবেশ। সোমবার ক্যাম্পে গিয়ে একই দিনে 30 ফুটবলার 6 স্টাফের নমুনা সংগ্রহ করেছে আইসিসি, ডিআরবি ও প্রোভা হেলথ। টেস্টের রিপোর্ট মিলবে বুধ কিংবা বৃহস্পতিবার। এর ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করবে ম্যানেজমেন্ট। তারা মোটামুটি সবাই সুস্থ আছে, তাদের কোনো সিমটম এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। তারা সবাই নিজেদেরকে শারীরিকভাবে অনেকটা সুস্থই ভাবছে। আশা করছি এই টেস্টের মধ্যে দিয়ে আমরা আমাদের একটা ভালো রেজাল্ট পাবো। একটি অথবা 2টি টেস্টেই পজিটিভ আসলে তাদের রাখা হবে আইসোলেশনে। স্বস্তির খবর, সবাই সুস্থ আছেন, কারো মধ্যে উপসর্গ নেই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এখন আল্লাহর রহমতে সুস্থ আছি। আর আমাদের মধ্যে কোনো রকমের আর কি কোনো সিমটম নাই। আশা করতেছি আর কি ইনশাআল্লাহ আমরা নেগেটিভ রিপোর্ট নিয়ে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মাঠে নামবো। 3 ধাপে ক্যাম্পে যোগ দেওয়া 18 ফুটবলার ও একজন স্টাফের করোনা পজিটিভ আসায় নতুন করে সবার টেস্ট করানোর উদ্যোগ নেয় বাফুফে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুটিং ফেডারেশনের চলমান অস্থিরতা কবে থামবে? ফেডারেশনের সভাপতি মহাসচিব দ্বন্দ্বের অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। সংকট সমাধানে কাজ করছে এনএসসির 3 সদস্যের তদন্ত কমিটি। তারা কর্মকর্তা শুটারদের বক্তব্য শুনেছেন। এরই মধ্যে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি। খেলার স্বার্থে দ্রুত সংকট কাটিয়ে ওঠার তাগিদ শুটারদের। অস্ত্রে শুল্ক ফাঁকির অভিযোগে এমনিতেই বিব্রত শুটিং স্পোর্ট ফেডারেশন। তার উপর ফেডারেশনের সভাপতি আর মহাসচিবের মধ্যকার রেষারেষি প্রকাশ্যে আসায় পরিস্থিতি জটিল হয়েছে। সংকট সমাধানের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছিল। অবশেষে কাজে নেমেছে মন্ত্রণালয়। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ওখানে যারা শীর্ষ কর্মকর্তা রয়েছে তাদের বিষয়ে নানান কথা আমরা জানতে পেরেছি। সেই বিষয়টা সেটা খতিয়ে দেখার জন্য 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি 7 কার্যদিবসের ভিতরে তদন্ত করে
প্রতিবেদন দেবে। 30 জুলাই কমিটি গঠনের পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে কমিটি। সভাপতি এবং মহাসচিবকে আমরা সেখানে চিঠি দিয়ে তাদেরকে অবহিত করেছি এবং তাদের বক্তব্য আমরা শ্রবণ করেছি। তারাও কিছু আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি সেখান থেকে কিছু পেপারস ডকুমেন্টস আমরা কালেকশন করেছি। তাদের যে বক্তব্য আমাদেরকে জানিয়েছেন এবং যে পেপারস ডকুমেন্টস আমরা পেয়েছি এগুলো পর্যালোচনা চলতেছে। পর্যালোচনার পরে আমরা আমাদের চেষ্টা করবো আমরা আমাদের যে টাইমটা দিয়েছে এই টাইমের ভিতরেই আমরা প্রতিবেদনটি সাবমিট করব। তদন্তের অংশ হিসেবে 2 কর্মকর্তার পাশাপাশি শুটারদেরও বক্তব্য শুনেছে কমিটি। এমন পরিস্থিতিতে দেশের শুটিং ক্ষতিগ্রস্ত হচ্ছে মনে করছেন বাকি রত্নারা। যারা শুটার আছে তারা সবচেয়ে বেশি এফেক্ট, কারণ হচ্ছে দেখেন কোনো নেক্সট যত গেমস আছে, ইভেন অলিম্পিক গেমস আছে, যতগুলি গেমস পদ্ধতি প্র্যাকটিস হচ্ছে এগুলো নিয়ে কোনো প্ল্যান নাই। এটার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ শুটিং ফেডারেশনের এই দ্বন্দ্বের মূল কারণ। এই সমস্যাটা মূলত যে কারণেই তৈরি হোক না কেন এর সুদূর প্রসারী ইফেক্টটা কিন্তু শুটারদের উপরেই পড়বে। মূলত এটাতে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভবিষ্যতে হয়তো আমাদের এই পারফরমেন্সের উপরে এই সমস্যাটা ইফেক্ট পড়বে, যেটা বিগত দিনেও পড়ে আসছে। তো এই সমস্যাটার অতি দ্রুত সমাধান আমরা চাই। গুঞ্জন আছে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর বর্তমান কমিটি ভেঙে গঠন করা হবে অ্যাডহক কমিটি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছি আজকের বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুর। ধন্যবাদ সবাইকে।